নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। রাজনীতিতে একটা কথা কিন্তু খুব প্রচলিত আছে যে জনগণের টাকা জনগণের কাছেই কিন্তু ফিরে যাবে, কিন্তু সেই টাকা যদি আপনার পকেটে পৌঁছানোর আগে আপনাকে 12 পাতার একটা গোলক ধাঁধা পার করতে হয়, তখন কি আপনি পারবেন? আপনি কি করবেন? পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর থেকেই যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তা হলো নতুন সরকারের প্রতিশ্রুতি দেওয়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। ভোটের আগে দাবি করা হয়েছিল যে আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার থেকেও বেশি টাকা, অর্থাৎ 3000 টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে। কিন্তু ক্ষমতা পাওয়ার পর যখন এই প্রকল্পের আবেদনপত্র বা ফর্ম সামনে এলো, তখন সাধারণ মানুষের চোখ কিন্তু চড়ক গাছ। 12 পাতার এক বিশাল ফর্ম। আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টাকে কেন্দ্র করে দুটো চরম মতবাদ তৈরি হয়েছে। একদল অন্ধ বিরোধিতায় নেমে বলছেন সরকার আসলে টাকা দিতেই চায় না, ফর্ম দেখেই বোঝা যাচ্ছে বিন্দুমাত্র সদিচ্ছা নেই, শুধুমাত্র মানুষকে খাটাবে আর ফর্ম ফিল আপ করাবে। আবার অন্য দল অন্ধ সমর্থনে গিয়ে বলছেন টাকা নেবে মাগনায়, 3000 টাকা দেবে, দরকারে 1200 পাতার ফর্ম লিখতে হবে না, এত ফোটানি কিসের? আমি আপনাদের স্পষ্ট বলছি, আমি এই নোংরামের মধ্যে কিন্তু আমরা নেই। আমরা বিশ্বাস করি যে অন্ধ বিরোধিতা বা অন্ধ সমর্থন দুটোই কিন্তু সমাজের জন্য সমান পরিমাণে ক্ষতিকারক। আজ আমরা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের রঙের চশমা না পরে একেবারে নিরপেক্ষভাবে মাঠ ঘাটের বাস্তবতার উপর দাঁড়িয়ে একটা গঠনমূলক সমালোচনা বা পোস্টমর্টম করবো বলতে পারি। চলুন আজ এই পুরো বিষয়টাকে একটু ভেঙে বোঝা যাক। রাষ্ট্রহিত বনাম সাধারণ মানুষের অধিকার। আলোচনার শুরুতেই একটা বিষয় আমাদের পরিষ্কার করে নেওয়া দরকার যে কোনো সরকারি প্রকল্প যেখানে রাজ্যের পিসিআরকে বলবো যে লুফে এগুলো চালানোর জন্য ফর্মগুলো, যে কোনো সরকারি প্রকল্প যেখানে রাজ্যের বা দেশের কোষাগার থেকে সরাসরি সাধারণ মানুষকে আর্থিক সহায়তা বা ভাতা দেওয়া হয়, সেখানে সরকারের কিছু করার নিয়ম থাকা উচিত তো নাকি উচিত নয়? উত্তর হলো নিশ্চয়ই উচিত। আমি নিজে এই নীতিগত বিষয়টাকে কিন্তু সম্পূর্ণ সমর্থন করি। দেশের বা রাজ্যের টাকা এবং একমাত্র এই দেশের বৈধ নাগরিকদেরই কিন্তু পাওয়া উচিত। এবং তার থেকেও বড় কথা যে এক শ্রেণীর মানুষের মধ্যে যে প্রকল্পটা আনা হয়েছে, যে শ্রেণীর মানুষের মধ্যে এই প্রকল্পটা আনা হয়েছে, শুধুমাত্র তাদেরকেই দেওয়া উচিত বা তাদেরই পাওয়া উচিত। কোনো রকম বেনজল বা অযোগ্য ব্যক্তি যেন এই প্রশ্নের মধ্যে না ঢুকে পড়ে যে ভোটের আগে বিজেপির তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা সকলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, কিন্তু বাস্তব মাঠে নেমে বুঝতে হবে যে এই পৃথিবীতে নিঃশর্ত বা কন্ডিশন ছাড়া কিছুই কিন্তু পাওয়া যায় না। বাবার আশীর্বাদ আর মায়ের ভালোবাসা ছাড়া এই দুনিয়ায় কিন্তু সবকিছুতেই কিছু না কিছু শর্ত থাকে। এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম শর্ত হলো যারা আয়কর বা ইনকাম ট্যাক্স, তারা এই টাকা পাবেন না। তর্কের খাতিরে এবং নৈতিকতার খাতিরে এই শর্তটা কি ভুল? একদমই না। যিনি নিজেই সরকারকে ট্যাক্স দিচ্ছেন তিনি কেন আবার দরিদ্র মহিলাদের জন্য তৈরি এই সামাজিক সুরক্ষার ভাতা নেবেন? এখন কেউ যদি প্রশ্ন করেন আগের সরকার তো সবাইকে দিত, এই সরকার কেন দিচ্ছে না? তাহলে বন্ধু একটা কথা হজম করে নিন, আপনি এই সরকারের ক্ষমতায় নিয়ে এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছেন শুধু একটা ভাতার 3000 টাকার জন্য, তা তো না। সরকারের কাছে মানুষের আরও বড় কিন্তু অনেক প্রত্যাশা থাকে, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য। তাই নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানাতেই হবে। এমনকি রাজ্য নেতৃত্বের তরফ থেকে দাবি করা হয়েছে যে আগের সরকারের তালিকায় প্রায় 30 লক্ষ ভুয়ো নাম ছিল, যার মধ্যে বহু পুরুষও নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন। দেশের নাগরিক নন এমন মানুষও নাকি তালিকায় ছিলেন। রাষ্ট্রহিত বা দেশের সুরক্ষার স্বার্থে এই ভুয়ো নামগুলো বাদ দেওয়া অত্যন্ত জরুরি এবং এই সমর্থন আমাদেরকে এটাকে কিন্তু করতেই হবে। কিন্তু সমস্যা তো এখানে নয়। সমস্যাটা শুরু হচ্ছে যখন এই যাচাইকরণের প্রক্রিয়াটি সাধারণ মানুষের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে। পার্ট 2, ফর্মের জটিলতা এবং প্রান্তিক মহিলাদের সংকট। তাহলে আসল সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই 12 পাতার যে ফর্ম, সেই ফর্মের ভাষা এবং এর অবাস্তব জটিলতা। যারা এই ফর্মটা দেখেছেন তারা জানেন যে এটি একটি সাধারণ আবেদনপত্র নয়, এটি যেন একটা দুর্বোধ্য নথি। একজন নারী এবং তিনি অর্থনৈতিকভাবে অনগ্রসর বা অসচ্ছল কিনা, অর্থাৎ তার সত্যি এই 3000 টাকার প্রয়োজন আছে কিনা, এই দুটো জিনিস প্রমাণ করার জন্য 12 পাতার জুড়ে এত বিপুল তথ্যের কেন প্রয়োজন হবে?
এই ফর্মে প্রচুর ডবল এন্ট্রি হয়েছে, যা এই ফর্মটিকে অপ্রয়োজনীয়ভাবে জটিল করে তুলেছে। নির্বাচনের আগে বর্তমান মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় বলেছিলেন যে এই ফর্ম নাকি এতটাই সহজ হবে যে ক্লাস 2 পাস করা একজন মানুষও অনায়াসে তা ফিল আপ করতে পারবে। কিন্তু আজ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। গ্রাম বাংলার প্রান্তিক অঞ্চলের একটা বড় অংশের দরিদ্র মানুষের প্রাতিষ্ঠানিক যে মানে শিক্ষাগত যোগ্যতা নেই যাদের, তারা কিন্তু অনেকে বিপদে পড়ছেন। বহু গৃহবধূ হয়তো নিজের নামটাই সই করতে পারেন না। তাদের পক্ষে কোনো রকম বাইরের সাহায্য ছাড়া এই ফর্মটা ছোঁয়াও কিন্তু অসম্ভব। চলুন ফর্মের ভেতরকার কিছু অদ্ভুত তথ্যের দাবির দিকে নজর দেওয়া যাক। প্রথমত, আমাদের দেশে এখন আধার কার্ডের সাথে প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য দেশের মানুষকে কম হ্যারাস হতে হয়নি, লম্বা লাইনে দাঁড়িয়ে কাজটা করতে হয়েছে। এখন যুক্তিসঙ্গত প্রশ্ন হলো, যদি সরকারের কাছে আবেদনকারীর আধার নম্বরটাই থাকে, তবে সরকার তো সেই একটা নাম্বার দিয়ে ডিজিটাল সিস্টেমে তার প্যান, রেশন বা ব্যাংকের সমস্ত ডিটেলস অনায়াসে বার করে দিতে পারবে। কিন্তু এই ফর্মে 3টি আলাদা জায়গায় এই 3টি ডিটেলস তো চাওয়া হয়েছে, তাও আবার শুধু আবেদনকারী নয়, তার গোটা পরিবারের প্রত্যেকটি সদস্যের আধার, প্যান এবং রেশন কার্ডের নম্বর কিন্তু আলাদা করে লিখতে হবে। এরপর আসছে রেশন কার্ডের ধরন। ফর্মে অপশন দেওয়া হয়েছে আপনার রেশন কার্ডটি AAY, PHH, SPHH, RKSY1 নাকি RKSY2 নাকি ভর্তুকহীন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কতজন নিজের বা পরিবারের রেশন কার্ডের এই টেকনিক্যাল ক্যাটাগরিটা মুখস্থ বলতে পারবেন? পারবেন না তো। গ্রামের একজন প্রান্তিক নিরক্ষর মহিলা এই জটিল কোডগুলোর অর্থ কারো সাহায্য ছাড়া কীভাবে বুঝবেন? এটা সত্যি কথা। পার্ট 3, স্বাস্থ্য বীমা এবং জমির হিসেবের গোলক ধাঁধা। জটিলতা কিন্তু এখানে শেষ হচ্ছে না। এরপর ফর্মে জানতে চাওয়া হয়েছে আপনার পরিবারের কারো কোনো প্রাইভেট স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। যদি থাকে তবে তার প্রিমিয়াম কত, প্রিমিয়ামের ধরন কেমন। আগেই রাজ্যে স্বাস্থ্যসাথী ছিল, এখন সরকার বলছে আয়ুষ্মান ভারত দেওয়া হবে। কিন্তু আমাদের দেশে এমন বহু পরিবার আছে যারা সরকারি ব্যবস্থার পাশাপাশি কোনো রকমের টেনে টুনে পেট কেটে পরিবারের একজন বা দুজনের জন্য একটা ছোটোখাটো প্রাইভেট ইন্স্যুরেন্স করে রেখেছে। এখন তারা এই তথ্য কেন একটি ভাতার ফর্মে দিতে হবে? আর অনেক সময় এমনই হয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের অজান্তেই ভুল বুঝিয়ে একটা ছোট ইন্স্যুরেন্স পলিসি করিয়ে দেয়, যার বার্ষিক প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে হয়তো কেটে নেওয়া হয়। বহু বয়স্ক মহিলা, সাধারণ মানুষ নিজেরাও জানেন না যে তাদের নামে এমন কোনো বীমা চলছে, অথচ ফর্মে বলা হয়েছে তথ্য ভুল হলে আবেদন সরাসরি বাতিল এবং নাম ব্ল্যাকলিস্টেড করা হবে। কোনো ইচ্ছাকৃত ভুল আর কোনটা না জানার কারণে ভুল তা বিচার করার মাপকাঠিটা কি, তা কিন্তু পরিষ্কার নয়। এরপর আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গায়, জমির বিবরণ। ফর্মে জানতে চাওয়া হয়েছে আবেদনকারীর নামে বা তার পরিবারের মোট সদস্যের নামে ঠিক কত জমি রয়েছে, তার খতিয়ান, পর্চা, দলিলের বিবরণ দিতে হবে। না ওঠে না। এখানেই আমলারা মাঠ ঘাটের বাস্তব পরিস্থিতি বুঝতে ভুল করেছেন। যিনি এই ফর্মটা তৈরি করেছেন তার হয়তো এসি ঘরে বসে ফাইল দেখার অভিজ্ঞতা আছে, কিন্তু গ্রাম বাংলার মানুষের ঘরের সমস্যা নিয়ে বিন্দুমাত্র ধারণা নেই। আমাদের গ্রামে একটা বড় সমস্যা হলো শরিকি ঝামেলা। জমি জায়গা নিয়ে 2 বা 3 ভাইয়ের মধ্যে বছরের পর বছর মামলা চলছে, মুখ দেখা দেখি বন্ধ। ফর্মে পরিবার এবং সংজ্ঞা দেওয়ার যেটা হয়েছে, তারা একই ছাদের নিচে থাকে কিন্তু একই রান্নাঘর থেকে আবার খাবার খায়, আবার অন্যান্য ভিন্নভাবে খাবার খায়। ধরুন একই বাড়িতে 2 ভাই সপরিবারে থাকে, তাদের মধ্যে জমি নিয়ে তুমুল বিবাদ। একই ভাইয়ের কাছে জমির মূল দলিল বা পর্চা আছে, যা তিনি অন্য ভাইকে কোনোভাবে দিতে চান না। এই পরিস্থিতিতে যে ভাইয়ের কাছে কাগজটা নেই, তার স্ত্রী কি তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না? তার কি দোষ বলুন তো? কিংবা ধরুন বাবার 5 কাঠা জমি ছিল, 5 ছেলেকে প্রত্যেককে 1 কাঠা করে ভাগ করে দিয়েছে খাতায় কলমে, কিন্তু এখনো এই খাতায় কলমে অফিসিয়ালি ভাগাভাগিটা বা মিউটেশন হয়নি, তার মামলা চলছে। এখন ফর্মে তার মালিকানা কি লিখবেন? প্রত্যেকে 1 কাঠা লিখবেন, কিন্তু কাগজ জমা দিতে হলে 5 কাঠার মূল দলিলের। এই যে তথ্যের অমিল বা গরমিল তৈরি হবে, এর কারণে যদি ফর্ম বাতিল হয়ে যায়, তবে সেই গরিব পরিবারের মহিলারা কি বঞ্চিত হবেন না? পার্ট 4, 4 নম্বর প্রশ্ন, ডেটা প্রাইভেসি এবং বড়সড় স্ক্যামের আশঙ্কা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাইবার ক্রাইম যে ব্যাপারগুলো চলছে, এগুলো কিন্তু অনেক অপব্যবহার হয়, এবার আমরা আলোচনা করব এই যে 12 পাতার ফর্মের সবচেয়ে বিপজ্জনক দিকটি নিয়ে, যা হলো ডেটা প্রাইভেসি এবং তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষার অভাব। আমি শুরুতেই বললাম যে এই ফর্ম একজন সাধারণ মহিলার পক্ষে একা পূরণ করা ইম্পসিবল, অসম্ভব। তাহলে কি
তিনি কি করবেন? তিনি সাহায্য নিতে ছোটাছুটি করবেন, এদিক ওদিক ঘুরবেন, পাড়ার কোনো শিক্ষিত লোকের কাছে যাবেন, কেউ যাবেন পাড়ার জেরক্সের দোকানে, কেউ যাবেন সাইবার ক্যাফেতে, কেউ আবার যাবেন পাড়ার কোনো রাজনৈতিক নেতা, মাতব্বর বা কেষ্ট বিষ্টুদের কাছে যারা ফর্ম ফিল আপ করে থাকে। আর ফর্ম ফিল আপ করার নামে তারা, বুঝতেই পারছেন, এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। আপনার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জমির দলিল, এমনকি আপনার সন্তান কোন স্কুলে কোন ক্লাসে পড়ে, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যগুলো সরকারের কাছে পৌঁছানোর আগেই ওই থার্ড পার্টি বা বাইরের লোকদের কাছে ওপেন বা ডাইভার্সড হয়ে যাবে। আমি যদি এক্সাম্পল দিই, ব্যাপারটা ভালো করে বুঝুন। আমি যদি উদাহরণ দিই যে আপনার বাড়ির কাজের দিদি যদি আপনার কাছে এসে বলেন, দিদি ভাই বা দাদা ভাই একটু ফর্মটা ফিল আপ করে দাও না, আপনি সদিচ্ছানি ফর্মটা ফিল আপ করতে বসলেন, কিন্তু আপনি তার পরিবারের জমি, ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ডের সমস্ত তথ্য কিন্তু জেনে গেলেন। আপনি হয়তো ভালো মানুষ, আপনি ক্ষতি করবেন না, কিন্তু ওই জেরক্সের দোকানদার বা পাড়ার রাজনৈতিক দাদারা যে এই তথ্যের অপব্যবহার পরবর্তীকালে করবেন না, তার গ্যারান্টি কি প্রশাসন কি, তার গ্যারান্টি কি সরকার দিতে পারবে? আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আগের সরকারের আমলে একটা বড় স্ক্যামের অভিযোগ উঠেছিল, যেখানে দেখা গিয়েছিল মেদিনীপুর বা অন্যান্য অঞ্চলের প্রচুর দরিদ্র মানুষের আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছিল, যাকে আমরা বলি মানি লন্ডারিং। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু এমন অভিযোগ ভুরি ভুরি উঠেছিল একটা সময়, এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই এখনো তার তদন্ত করছে। গরিব মানুষগুলো জানতোই না যে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা তোলা হচ্ছে বা রাখা হচ্ছে। আজ এই 12 পাতার ফর্মের সব তথ্য যদি কোনো অসৎ মানুষের কাছে পড়ে যায় বা হাতে পড়ে, তবে কি হতে পারে ভাবুন। একটা জেরক্সের দোকান থেকে আপনার আধার, প্যান কার্ডের ডিটেলসটা নিয়ে যদি কেউ দুটো জাল সিম তুলে নেয়, এবং সেই সিম দিয়ে যদি কোনো দেশবিরোধী কাজ বা অপরাধমূলক কাজ ব্যবহার করা হয় কাজে, তবে পুলিশ সবার আগে কার বাড়ি যাবে? যাবে সেই গ্রামের নিরীহ মহিলার বাড়ি, যার তথ্য ব্যবহার করে সিমটা তোলা হয়েছিল। এই সুরক্ষার গ্যারান্টি কে দেবে? আর একটা কথা, এই ফর্মকে কেন্দ্র করে যদি আগামী দিনে নিচের তলায় আবার কাটমানি বা সিন্ডিকেট রাজ শুরু হয়, আপনি কি খুব অবাক হবেন? আমি তোমার 12 পাতার ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করে জমা দিয়ে দেবো, কিন্তু 6 মাস পর যখন প্রতি মাসে 3000 টাকা করে পাবে, সেখান থেকে 500 টাকা দিতে হবে, আমাকে কাটমানি দিতে হবে। সরকার বদলে যেতে পারে, কিন্তু নিচের তলার চোরেরা রাতারাতি তো আর সাধু হয়ে যায় না বাবা। তথ্য হাতে থাকলে সাধারণ মানুষকে ব্ল্যাকমেল করার সুযোগও কিন্তু বেড়ে যায়। লাস্ট পার্ট 5 নম্বর প্রশ্ন, উপসংহার এবং সমাধানের পথ। এই ফর্মে কিছু রাজনৈতিক এবং সামাজিক দিকও রয়েছে, যেমন শিশুর টিকাকরণ, খারিজি মাদ্রাসার পড়াশুনো সংক্রান্ত প্রশ্ন। সরকারের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে আগামী দিনে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধার জন্য আগেভাগে এই ডেটাবেস তৈরি করে রাখা হয়েছে। এমনকি সিএএ বা এনআরসি বা ট্রাইব্যুনাল মামলা সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে তা নিয়ে বিরোধিতা করা বোকামো, কারণ দেশের সুরক্ষার স্বার্থে সরকার এগুলো জানতেই পারে। কিন্তু আমার মূল বক্তব্য হলো, সরকারকে শুধু নিজের দিকটা দেখলে চলবে না, সরকার যেন মানুষের দিকটাও একটু ভাবে। সরকার নিজেকে মানবদরদী বা জনকল্যাণকামী তখনই বলতে পারবে যখন তারা সাধারণ মানুষের জীবনকে আরো বেশি সহজ করে তুলবে, জটিল নয়। আমি বিরোধীদের মতো সস্তা কটাক্ষ করছি না যে এই 12 পাতা রাতারাতি 1 পাতা করে দেওয়া হোক। আমি এটা বুঝি যে যাচাইকরণের জন্য তথ্যের প্রয়োজন আছে, কিন্তু 12 পাতার এই গোলক ধাঁধাকে অনেক বেশি সহজ, সরল এবং প্রাঞ্জল করার সম্ভব আছে। তথ্য প্রযুক্তির এই যুগে দাঁড়িয়ে ফর্মটিকে অপ্রয়োজনভাবে জটিল না করে যদি 4 থেকে 5 পাতার মধ্যে নিয়ে আসা যেত, সেখানে সাধারণ মানুষ অন্তত নিজে পড়ে বুঝতে পারতেন, তবে এই ব্যাপক বিভ্রান্তি আর আশঙ্কার সৃষ্টি হতো না। ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয়, আর সরকারের কাছে আছে রিসোর্স এবং বুদ্ধিমান আমলার কিন্তু কোনো অভাব নেই। যদি সত্যি সদিচ্ছা থাকে, তবে এই ফর্মের সরলীকরণ করা অত্যন্ত জরুরি, যাতে গ্রাম বাংলার প্রতিটি যোগ্য ও দরিদ্র মা বোন কোনো হেনস্থা বা জালিয়াতির শিকার না হতে হয়, সরাসরি তাদের প্রাপ্য অধিকার যাতে বুঝে নিতে পারেন। আজকের আলোচনা আমার এখানে শেষ করছি। আমি এই 12 পাতার ফর্ম আর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনারা কি মনে করেন যে এই ফর্মটি সত্যিই সাধারণ মানুষের জন্য জটিল? বা কোনো সাজেশন থাকলে অবশ্যই আরও নিউজের পর্দায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত কিন্তু জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং প্রত্যেককে সচেতন করতে পারেন। দেখা হবে আগামী শনিবার নতুন কোনো পর্ব, নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।